আমি প্রথমে নিউজ বাংলা বাংলা সাহিত্য সম্মেলনের আয়োজক এবং অভিভাবকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সম্পৃক্ত করার জন্য। আর বন্ধু আনিস আহমেদ আমাকে ডেকে এনেছেন এবং বলেছেন যে তুমি আসবে, তুমি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করবে। আমি টুকটাক একটু লিখি, পডকাস্ট করি, আমার কিছু পডকাস্ট রয়েছে, আমার কিছু প্রকাশনা রয়েছে অনলাইনে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা। কিন্তু আজকে আমি মুক্তিযুদ্ধের একান্ত ব্যক্তিগত কিছু স্মৃতি আমি আপনাদের সঙ্গে সহভাগ করব, যেটি হয়তো কোনো ইতিহাসের গ্রন্থে এখনো লেখা হয়নি। কারণ ইতিহাসে তো বীরদের বীরত্ব গাথা লেখা হয়, কিন্তু যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের ত্যাগের কথা, সাধারণ মানুষের ত্যাগের কথা সবসময় সেভাবে আসে। তো আমি কিছুটা দেখে এবং কিছুটা স্পন্টেনিয়াস যেভাবে বলে সেভাবেই বলবো আর কি। হ্যাঁ, যুদ্ধ মানুষকে ডাক পাঠায়, প্রেম ভালোবাসার মতো যুদ্ধ জেগে ওঠে মানুষের মনে। 1971 তেমনি এক সময় যখন প্রতিটা বাঙালি যোদ্ধা নয়তো সহযোদ্ধা হয়ে উঠেছিল। আমার কৈশোরের আকাশ জুড়ে সোনালী রোদ্দুরে উদ্ভাসিত বিশাল মেঘের স্তম্ভের মতো যার অবয়ব, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 60-এর দশকের শেষ ভাগ, দেশের রাজনীতির ধারা তখন জলোচ্ছ্বাসের মতো উত্তাল। প্রবল গণ আন্দোলনের তোড়ে ধসে পড়ছে পাকিস্তানি সামরিক শাসনের ভিত। জনতার ভিড়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করলাম জনতার রুদ্র রোষ। হিমালয় থেকে সুন্দরবন পর্যন্ত কেঁপে উঠল একজন নেতার বজ্র নিনাদে, আর যদি একটা গুলি চলে। মিছিলে মিছিলে ঘুরতে ঘুরতে আমার 17 বছরের কৈশোর কখন যে যৌবনের প্রখরতা পেল আমি বুঝতে পারিনি। আমার মতো লক্ষ লক্ষ যুবক ও যুবতী মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল সেদিন। প্রতিটি বাঙালির হৃদয় তখন এক একটি মারাত্মক অস্ত্রে পরিণত হয়েছে। আঘাতের সাথে সাথেই প্রত্যাঘাত শুরু হলো, নির্মাণ হলো প্রতিরোধে। কি এক অমোঘ মন্ত্রে মানুষ তুচ্ছ করল স্বজন সংসার। কোন আহ্বান তাদের ডেকে নিয়ে গেল অপমানের অন্ধকার থেকে আলোর দিগন্তে। কি সেই অমৃত বাণী যার উচ্চারণে মানুষ অবহেলায় জীবন দিয়ে দিল। আজ এই মহতী সভায় একজন মুক্তিযোদ্ধা হিসেবে কিছু স্মৃতিচারণ করব, যা ইতিহাসের পাতায় লেখা হয়নি এখনো। 1 নম্বর, চট্টগ্রাম হালিশহর রেলওয়ে ইয়ার্ড পেরিয়ে সমুদ্র সৈকত ঝাউবন, সেই সৈকতের পাড় ধরে 25শে মার্চের কাল রাত্রির পরে অর্থাৎ 26শে মার্চ থেকে বাঙালিরা পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছিলেন গ্রামের দিকে। আমার বন্ধু নিজাম সেখানে দাঁড়িয়ে দেখেছে, সেই বালুর সমুদ্রের বালু বেলার উপরে দাঁড়িয়ে দূর থেকে দেখেছে তার মা, বাবা, ক্লাস 9-এ পড়া বোন, ক্লাস 5-এ পড়া ছোট ভাইকে বড় বড় কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করছে বিহারি ডাকাতেরা। নিজাম আমার বয়সী, তারও বয়স 17। সে ছুটে পালাতে পেরেছিল, কিন্তু দূর থেকে সে দেখেছে, কারণ পালিয়ে সে চলে যায়নি। এতগুলো লোক একসঙ্গে ছুটে এসেছে, তাদেরকে আক্রমণ করছে, প্রাণ বাঁচানোর তাগিদে সে ছুটেছে, কিন্তু বাবা, মা, বোন, ছোট ভাইয়েরা পালিয়ে যেতে পারেনি। সে দূর থেকে দেখেছে তাদের নির্মম হত্যাকাণ্ড। সে কিন্তু আবার ফিরে এসেছিল। যখন সে ফিরে এসেছে তখন সব শেষ। রক্তাক্ত হয়ে সবাই পড়ে আছে, লাশ পড়ে আছে। শুধুমাত্র ক্লাস 9-এ পড়া ছোট বোনটি
পানি পানি বলে হাহাকার করছিল। সমুদ্রের পাড়ে পানি কোথায় পাবে? নিজাম সেই বনটিকে পাজাকলা করে অনেক দূর হেঁটে একটা গ্রামে গিয়ে পৌঁছেছে যেখানে বনটাকে পানি খাওয়াতে পারবে। কিন্তু যখন সে পৌঁছেছে তখন তার পানি সেখানে সে বনকে কবর দেয়। এপ্রিলের শেষে পোর্ট কলোনির অবশিষ্ট বাঙালিদের ঘেরাও করে নির্মম ভাবে মারধর করে বিহারীরা একজন মহিলাকে, মধ্যবয়সী মহিলা, আমি তাকে চিনতাম, তাকে এমন মেরেছে, মারতে পিটাতে পিটাতে তাকে মেরে ফেলেছে। তার বিবস্ত্র দেহ পায়ের মধ্যে দড়ি লাগিয়ে রাস্তা দিয়ে টেনে হিচড়ে ঘুরে বেরিয়েছে রাজাকার গাল্লু, বিহারী রাজাকার গাল্লু। তারপরে সে শহীদ নারীর লাশ ম্যানহোলের ঢাকনা তুলে সেইখানে পুঁতে দিয়েছে। ৭১ রাজাকারেরা মা বোনদের উঠিয়ে নিয়ে গিয়ে খান সেনাদের ভেট দিত, দিয়ে খুশি রাখত। খান সেনারা দল বেঁধে হিংস্র পশুর মতো আমার মাকে, আমার বোনকে চরম ভাবে অপমান ও লাঞ্ছিত করেছে, মেরে ফেলেছে। কুষ্টিয়ার বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ভাগীরথী প্রথমে সে ধর্ষিতা হয়, তারপর সে নিজে থেকে ধরা দেয় মিলিটারিদের কাছে। তারপরে ১৭ জন মিলিটারিকে ভুলিয়ে ভালিয়ে সে তার নিজের বাড়িতে ডেকে আনে। আগে থেকে যোগাযোগ রেখেছিল মুক্তিযোদ্ধাদের সঙ্গে, একজনও ফিরে যেতে পারেনি। তারপরে ভাগীরথী পালিয়ে যায়। ভাগীরথীকে অন্য আরেক গ্রাম থেকে রাজাকারেরা ধরিয়ে দেয়। লুকিয়ে থাকার তো উপায় ছিল না তখন। রাজাকাররা তো আমাদেরই চেনা জানা, আমাদেরই তথাকথিত ভাই, আত্মীয়। ভাগীরথীকে ধরে যখন এনেছে, সুধীমণ্ডলী, আপনাদের নার্ভ যদি দুর্বল থাকে দয়া করে বাইরে চলে যান, কারণ এখন যে বর্ণনাগুলো দেব এর চেয়ে অমানবিক ঘটনার বর্ণনা আপনারা কোথাও পাবেন না। ভাগীরথীকে তার 2 পা দুটো জিপ গাড়িতে বেঁধে বিপরীতমুখী জিপ গাড়ি চালিয়ে ছিন্ন করে ফেলেছে তার 19 বছরের যুবতী দেহ। তাকে ধরিয়ে দিয়েছে রাজাকার, তাকে হত্যা করেছে পাকিস্তানি আর্মি। চেয়ারম্যান মাহমুদ, আমি এর ঘটনাটা একটু পরে বলছি। দেশ স্বাধীন হওয়ার পর আবার দেখা হলো নীলুদের সাথে। 25শে মার্চে সেই ভয়ের রাতের পর কে যে কোথায় ছিটকে পড়লাম তার হদিশ নেই। যুদ্ধের আগুন ঝরা দিনগুলোতে নীলুদের পরিবার ফিরে গিয়েছিল ফরিদপুরের গ্রামের বাড়িতে। সেখানে মিলিটারি ও রাজাকারদের তাড়া খেয়ে পালাতে গিয়ে নীলুর অন্তঃসত্ত্বা মা মারা যান। ধান ক্ষেতের মাঝখানে বৃষ্টি ঝরা মধ্যরাতে একটি মৃত শিশু প্রসব করে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। মধ্যরাতে বৃষ্টি পড়ছে, মাটা মারা যাচ্ছে ধান ক্ষেতে। নীলু ওখানে, সে কিশোরী, সে দেখছে, সে কিছু করতে পারছে না, অন্ধকার রাত। স্বাধীন হওয়ার পরে নীলুর সঙ্গে আমার দেখা হয়েছিল। একটা কিশোরী, বুনো পাখির মতো চঞ্চল চোখ দুটিতে তখন সন্ধ্যার নদীর মতো দুঃখের নিথর কালো ছায়া, জুঁই ফুলের মতো নিষ্পাপ অবয়বে ব্যথার শিশির, চঞ্চল কৈশোর যেন অকস্মাৎ থমকে গেছে যাতনা চোরাবালিতে। চিরস্থায়ী একটা দুঃখের বলয় থেকে নীলুকে বের করে আনার কোনো উপায় আমার জানা ছিল না। বন্ধু ফারুকের সঙ্গে দেখা হয়েছে আরো 4 বছর পরে। চট্টগ্রাম মেডিকেল কলেজে সে তখন পড়াশোনা করছে, ওদের 2nd ইয়ার, 4 বছর পরে। তার কাছে শুনলাম তার বড় ভাই মুক্তিযুদ্ধে চলে গিয়েছিলেন। বাড়িতে এসে খবর পেয়ে, রাজাকাররা খবর দিয়েছে বীরেশ্বরের, তার বাড়িতে এসে তাকে খুঁজে না পেয়ে তার বাবা এবং মাকে জবাই করে হত্যা করেছে। তার মায়ের লাশ পাওয়া গিয়েছিল জায়নামাজের উপরে। সম্ভবত তিনি তখন নামাজ পড়ছিলেন। চট্টগ্রামের বাদুরতলার হারুন ভাই
এদের বাড়িতে আমি শেল্টার পেয়েছিলাম মুক্তিযোদ্ধা হিসেবে, দিন 15 ছিলাম। কি করে এই খবর চলে গিয়েছিল কে জানে। পাকিস্তানি মিলিটারিরা ঘেরাও করে এমন অত্যাচার করেছে এই পরিবারের উপরে, বেধড়ক মেরেছে সবাইকে। হারুন ভাই ছোট ভাইটা ছিল বোবা এবং কালা, কথা বলতে পারে না। কথা কেন বলছে না, এই জন্য তাকে এত পিটিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে সেই ভাইটার বাঁচেনি, শরীরের ভেতরে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। আলবদরদের সহায়তায় মিলিটারিদের হাতে ধরা পড়েছিলেন চট্টগ্রামের নওজোয়ান ফুটবল ক্লাবের কৃতি খেলোয়াড় সালাউদ্দিন ভাই। চট্টগ্রামে কেউ আছেন এখানে? নওজোয়ান ক্লাবকে তো চেনেন আপনারা। সালাউদ্দিন ভাই একসময় অত্যন্ত কৃতি খেলোয়াড় ছিলেন। তারা কয়েক ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, ধরে নিয়ে যায় এবং তাকে ধরে নিয়ে যায় চট্টগ্রামের ডালিম হোটেলে, কুখ্যাত একটা হোটেল, যেটা ছিল আসলে টর্চার চেম্বার। সেখানে যারা ঢুকেছে প্রাণ নিয়ে, খুব বেশি লোক বেরিয়ে আসতে পারেনি। সালাউদ্দিন ভাই পেরেছিলেন, কিন্তু তার ফুটবলের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল, কারণ তার হাত পা হাঁটু আঙ্গুল সব ভেঙে দিয়েছিল মিলিটারিরা। সালাউদ্দিন ভাইয়ের কাছে শুনেছি দুজন মুক্তিযোদ্ধা এই অত্যাচার সহ্য করতে না পেরে ধারালো ব্লেড গিলে ফেলেছেন। একজন পেটের ভেতরে নাই, অন্ত্রের মধ্যে সেই ব্লেড কেটে গিয়ে রক্তপাত হয়ে তিনি মারা যান। আর আরেকজন মুক্তিযোদ্ধা ইলেকট্রিকের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছিলেন, কারণ আর সহ্য করতে পারছিলেন না। কিন্তু এরা কেউ মুক্তিযোদ্ধাদের কোনো খবর উচ্চারণ করেননি, ফাঁস করেননি। বীরত্ব কাকে বলে? এসকেএস নিয়ে, এসএমজি নিয়ে, এলএমজি নিয়ে গুলি করলে বীরত্ব হয় না, ভালোবেসে প্রাণ দিলে সেটাই বীরত্ব। চট্টগ্রামের কালুঘাটের বাস ড্রাইভার আমার প্লাটুনের ছিলেন, মোহাম্মদ আলী। সে মুক্তিযুদ্ধে চলে গিয়েছিল, তাকে ধরতে পারেনি। তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মেরে ওই আঙ্গিনার মাঝখানে ফেলে তার স্ফীত উদরের মধ্যে বাঁশ গেড়ে দিয়ে সেখানে পাকিস্তানি ঝান্ডা লাগিয়ে দিয়েছিল পাকিস্তানি মিলিটারি। এই তাদের দেশপ্রেম। আজকে তারা দাবি করে তারা আল্লাহর সৈনিক। ছোট ভাই মুক্তিযুদ্ধে যাবার অপরাধে রংপুরের জলঢাকা থানার বালাগ্রামের মকসেদ চৌধুরী ও তার বৃদ্ধ বাবাকে গুলি করে হত্যা করেছিল পাক বাহিনী। তাদের মৃতদেহ নীলফামারী কলেজের আঙ্গিনায়, ওখানে যে গণকবর সেখানে রয়েছে। সিলেটের কানাইঘাট থানার পাকিস্তানি সৈন্যরা 19 জন নিরীহ গ্রামবাসীকে শুধু কোনো কারণ ছাড়া জাস্ট ধরে এনে মাঠের মাঝখান থেকে কৃষক, মাঝি, চাষি ধরে ডেকে এনেছে, দাঁড় করিয়ে রেখে গুলি করে মেরে ফেলেছে। একজন মাত্র বেঁচে ফিরতে পেরেছিলেন গুলি খাওয়া অবস্থাতেও। তিনি বিষ্ণুপুর খালের মধ্যে ঝাঁপিয়ে পড়েন এবং সেখান থেকে উনি বেঁচে যান কোনো রকমে। তার কাছেই শুনেছি সব। সেই গণকবরে কিন্তু শহীদদের নাম লেখা একটা ফলক আমাদের গ্রামের মানুষরা বানিয়ে রেখেছে, শ্রদ্ধায় সম্মানের সঙ্গে। একজন ধৃত রাজাকারের জবানবন্দি থেকে জানা গেছে, হাটহাজারী মিলিটারি ক্যাম্পে প্রতি রাতে বাঙালি তরুণী ও অপ্রাপ্ত বয়স্ক বালকদের ধরে আনা হতো এবং সাধারণ সিপাহীরা লাইনে দাঁড়িয়ে এদের উপর জুপুরি বালাৎকার করত। ধর্ষণে মৃত্যু ঘটলে আগুনে পুড়িয়ে দিত। মুক্তিযুদ্ধের শেষে চট্টগ্রামের ফয়েজ লেকের আশেপাশে যারা আছেন চট্টগ্রামে তারা জানেন, অনেকগুলো গণকবর পাওয়া গেছে। এই ঝাউতলার যে বিহারি কলোনি এবং রাজাকারদের যে ক্যাম্প ছিল সেখানে তারা বাসের দরজায় স্টেন গান নিয়ে দাঁড়াতো, পুরো বাস শুদ্ধ মানুষ নিয়ে আসতো যারা গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং কোনো সন্দেহ বা নিঃসন্দেহের ব্যাপার নেই। এই সবগুলো মানুষকে ওরা দাঁড় করিয়ে হয় গুলি করতো, নাহলে জবাই করতো। আমি দেশ স্বাধীন হওয়ার পর সেই গণকবরগুলোতে
ঘুরে বেরিয়েছি, তখন আমাদের টেট্রনের শার্ট ছিল, মনে আছে আপনাদের নিশ্চয়ই। টেট্রনের শার্ট কিন্তু সিনথেটিক, ওটা পচে না, কিন্তু কুকুর তো কামড়ে ছিঁড়ে নিয়েছে মাংস। সেই টেটনের শার্টের কলার, বক্রম লাগানো কলার আমি দেখেছি। আমি ছোট্ট একটা চুলের বেনি দেখেছি, আমি একটা ছোট চুলের বেনি দেখেছি। বাঙালি নারীদের যৌন দাসী হিসেবে ব্যবহার করার জন্য পাকিস্তানি বাহিনীকে ঢালা অনুমতি দিয়েছে, উৎসাহ দিয়েছিল ইয়াহিয়া ও টিক্কা খান। এদের ধরে এনে সৈন্য ছাউনিতে সরবরাহ করার দায়িত্বে ছিল রাজাকার এবং আল বদর বাহিনী। শিক্ষিত জ্ঞানী মানুষদের তালিকা তৈরি করে চোখ বেঁধে ঘরের থেকে তুলে নিয়ে গিয়ে রায়ের বাজারে ছাড়াও আরো অনেক বধ্যভূমিতে এরা হত্যা করেছে। বাঙালি জাতিকে মেধা শূন্য করে মৌলবাদে দীক্ষিত করার প্রচেষ্টা ছিল এই হত্যাকাণ্ড। আজকে যখন এখানে এসে আমি আমাদের প্রিয় লেখকদের ছবি দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয়েছে আমাদের সেই শিক্ষক, সেই লেখক, সেই শিল্পী। বাংলাদেশের প্রামাণ্য চিত্রে শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা বলা হয় 1109 জন, আর বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী 1111 জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়, যাদের মধ্যে 991 জন শিক্ষাবিদ, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী, 13 জন সাংবাদিক, 9 জন সাহিত্যিক ও শিল্পী, 5 জন প্রকৌশলী। তবে সারা বাংলাদেশে হাজার হাজার নাম না জানা, যাদের নাম গ্রন্থিত হয়নি এমন শিক্ষক, বিশেষ করে হিন্দু শিক্ষক যারা অত্যন্ত মেধাবী, যারা জীবনের ব্রত হিসাবে নিয়েছিলেন শিক্ষকতা, তাদেরকে মেরেছে, তাদের ছাত্ররা মেরেছে। কেন মেরেছে সেটার কারণ আপনারা খুঁজে বার করবেন, আমি জানি কেন মেরেছে। 1 নম্বর মেধা শূন্য করার জন্য, আর দ্বিতীয় কথা ধর্মবিদ্বেষ। এদেশে যাতে মৌলবাদী শিক্ষা ব্যবস্থা যাতে মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, যেন প্রগতির কথা, বিজ্ঞান চর্চার কথা, শিল্পের কথা, সাহিত্যের কথা যেন আর না ওঠে। আমরা যেন একটা বোধহীন মৌলবাদী অন্ধ ধার্মিক জাতিতে পরিণত হতে পারি, এটা সেই চক্রান্ত। আমি আর একটা বর্ণনা দিয়ে আমার বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, চট্টগ্রাম শহর থেকে পালিয়ে চলে যাই, ত্রিপুরার সীমান্ত অতিক্রম করে হরিণা ক্যাম্পে রিক্রুটেড হয়েছিলাম, ট্রেনিং নিয়েছি বাগাফা ট্রেনিং সেন্টারে, মাত্র 21 দিনের ট্রেনিং। ওখান থেকে ফিরে আবার হরিণা থেকে আমাকে প্লাটুন তৈরি করিয়ে দিয়েছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তিনি তখন সাব সেক্টর কমান্ডার। আমার প্লাটুনে মাত্র 21 জন ছেলে। আমরা চট্টগ্রাম শহরে অপারেশন করব বলে ফিরে আসি, এবং ফিরে এসেছিলাম অস্ত্র সহ নির্বিঘ্নে, এবং চট্টগ্রাম শহরে 3.5 মাস আমরা যুদ্ধ করেছি। তো ওই যে বলেছিলাম যে চেয়ারম্যান মাহমুদের কথা, চেয়ারম্যান মাহমুদ কুখ্যাত হয়ে উঠেছিল কালুরঘাট এলাকায়। গ্রামের পর গ্রাম হিন্দু গ্রাম পুড়িয়ে দিচ্ছে, তাদেরকে জোর করে ধরে এনে তাদের টিপ ছাপ দিয়ে তাদের সিগনেচার করিয়ে জমি সম্পত্তি লিখে দিচ্ছে, তাদের মেয়েদেরকে ধরে মিলিটারি ক্যাম্পে দিয়ে আসছে। যারা কথা শুনছে না, যারা আওয়ামী লীগ করছে, যারা জয় বাংলা বলছে, যারা স্বাধীনতার কথা বলছে, জবাই করে মারছে, কারণ জবাই করলে সোয়াব বেশি হয়, এটা চেয়ারম্যান মাহমুদের ধারণা। তো তাকে আমাদের খাতায় লেখা হলো তার নাম। আমার প্লাটুন নিয়ে আমি গেলাম, রেকি করলাম, কোথায় সে বসে, কোথায় সে থাকে, সব খবর নেওয়া হলো। ঠিক সন্ধ্যার পরে তখন 8টা 8:30 হবে, ওখান থেকে মাত্র 1 মাইলেরও কম দূরত্বে কালুরঘাট ব্রিজ, যেখানে পাঞ্জাবি মিলিটারিদের ক্যাম্প। এটা রাস্তার পাশে তার দোকান, আড়ত। সে আড়তের গুদামে মানে গদিতে বসে আছে। আমার কাভার পার্টি ওই পাশ দিয়ে প্যারালাল রেল লাইনের পাশে কাভার পার্টি বসেছে 6-7 জন। আমরা 3 জন গিয়েছি অপারেশন করতে,
একজন গাইড আমাকে কাভার দেওয়ার জন্য আনোয়ার ভাই, আমার চেয়ে একটু বয়সে বড় সে, আর আমি করব মূল অপারেশন। আমাদের দুটো স্টেন গান, 4টা ম্যাগাজিন ভর্তি বুলেট, আর গাইড ছেলেটাকে এই একটা ভুল করেছিলাম, আমরা তো অত ট্রেনিং তখনও হয়নি, ওর হাতে একটা গ্রেনেড দিয়েছিলাম। বলেছি যে যদি কোনো বিপদ দেখো, যদি দেখো যে কোনো মিলিটারি ট্রাক চলে এসছে, সোজা এটার পিনটা খুলবে, খুলে ট্রাকের নিচে মেরে দেবে। সে ওইটুকু মনে রেখেছে। অপারেশন কমপ্লিট করেছি। গাইড আমাকে বলে দিয়েছে যে এই বসে আছে যে ইসেতে, গদিতে যে বসে আছে লোকটা, ওই যে পুরোনো দিনের গদি, যে একটুখানি কাঠের ইসের মতো না, ওই ডালা খোলা যায় যে, ওই রকম পুরোনো ধাঁচের গদিতে বসে আছে সে, রোল গোল্ডের ফ্রেমের চশমা, আর সে যেন তাকে টাকা গুনে দিচ্ছে। এগুলোর আমার মাথার মধ্যে তখন নেই। আমার পুরো শরীরে মনে হচ্ছে পুরো রক্ত আমার নেমে গেছে মাথা থেকে পায়ে, শরীরটা হালকা হয়ে আসছে আমার। আমি এক্ষুনি একটা লোকে খুন করব। ওখানে টাউন বাস দাঁড়িয়ে ছিল দুটো, ও দুটো কিন্তু ওই মালিক টাউন বাস, ওই যে মুড়ির টিন টাইপের বাস। ওই বাসের আড়ালে গিয়ে গায়ে বিছানার চাদর দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম তো, স্টেন গানটা আমার বগলের কাছে, তো চাদরটা খুলে আমি গাইডের হাতে দিয়েছি, তুমি এটা ধরো। আর আমি এক লাফে গিয়ে ঠিক ওর থেকে 6-7 ফুট দূরে দাঁড়িয়েছি স্টেন গান হাতে। সে আমার দিকে চোখ তুলে তাকিয়েছে, বুঝতে পারেনি প্রথমে, কিন্তু দোকানের আলো থেকে দেখতে পাচ্ছে আমাকে। পাশে দাঁড়ানো লোক, দোকানের ভেতরে কর্মচারীরা হাউ মাউ করে এক ধরনের চিৎকার শুনতে পেলাম। আর আমার কিছু মনে নেই, আমি সোজা ট্রিগার টিপেছি, ব্রাশ ফায়ার। 10 থেকে 12টা গুলি ওর গায়ে লেগেছে, গলার মধ্যে লেগেছে, বুকে লেগেছে, কাত হয়ে পড়েছে। বন্দুক ঘুরিয়ে নিয়ে, স্টেন গানটা ঘুরিয়ে নিয়ে আবার ছুটতে শুরু করলাম রাস্তা দিয়ে। কারণ কিছু দূর গিয়ে আমাকে ওই একটা ব্রিজ, ওটার একটা ইউটার্নের মতো আছে আর কি, ওখান দিয়ে ঘুরে রেল লাইনে উঠবো। ওখানে আমার প্লাটুনের ছেলেরা আছে, আমরা একসঙ্গে পালিয়ে যাব। পালিয়ে যাওয়ার রাস্তাঘাট সব আগে থেকে রেকি করা আছে। তো ওই অপারেশনে গুলির শব্দ আমি দেখতে পাচ্ছি। আনোয়ারও গুলি করছে আকাশে, আমার পেছনে যে দাঁড়ানো, তার কিন্তু গুলি করার কথা না। আর ওই যে যাদেরকে এতে কাভার পার্টি বসিয়েছিল, ওরা আরো মনের আনন্দে হ্যাপি ট্রিগার চালিয়ে যাচ্ছে গুলি। ওখানে ছিল আরো দুটো স্টেন গান, 4টা স্টেন গান থেকে ক্রমাগত গুলি হচ্ছে। আর গাইড, এই যে আনট্রেন ছেলে, তো সে গ্রেনেডটা খুলে মেরে দিয়েছে। এখন একটা গ্রেনেড যখন মারা হয়, চার্জ করা হয়, তুমি কমপক্ষে 50 গজ দূরে না গেলে তুমি ওই গ্রেনেডের রেঞ্জের মধ্যে আছো, অর্থাৎ ওটা আত্মঘাতী। কিন্তু ভাগ্য ভালো আমাদের, যে গ্রেনেডটা যে ও মেরেছে, এটা গড়িয়ে গিয়ে ওই বাসের তলায় ঢুকে গিয়েছিল এবং প্রচন্ড শব্দে ফুটেছে সেই গ্রেনেড। আমাদের গায়ে লাগেনি, প্রিন্টার লাগেনি, বেঁচে গিয়েছে। এই হচ্ছে আমাদের ট্রেনিং। এই করে আমরা যুদ্ধ করেছি, পালিয়ে গেলাম, নির্বিঘ্নে পালিয়ে যেতে পেরেছিলাম। একটা অপারেশন আমরা সাকসেসফুলি শেষ করেছিলাম। তো এখন যে কথাটা বলে আজকে আমার বক্তব্যটা শেষ করতে চাচ্ছি, সে হচ্ছে যে অনেক আত্মত্যাগের পর আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তিযুদ্ধ স্বাধীনতা কোনো ব্যক্তি বিশেষ অথবা দলের একক কর্মফল নয়, বরং সমগ্র জাতির আকাঙ্ক্ষা, ত্যাগ ও বীরত্বের ফসল। একে মূল্যায়ন করতে হলে এর সঠিক ইতিহাস ভুললে চলবে না। আর যদি আমরা ভুলে যাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে অকৃতজ্ঞ জাতি বলবে, গোটা পৃথিবী আমাদেরকে অকৃতজ্ঞ বলবে। এখনো অনেক বীর শ্রেষ্ঠ ঘুমিয়ে আছেন সীমান্তের ওপারে চিহ্নহীন কবরে। সবার লাশ তো আমরা নিয়ে আসতে পারিনি দেশে। যারা সম্মুখ যুদ্ধে মারা গেছেন সীমান্তে, তাদের কবর ওখানে হয়ে গেছে, কেউ মনে রাখেনি, কেউ হিসাব রাখেনি। এই আত্মত্যাগগুলো চিহ্নহীন, স্বীকৃতিহীন। তো আজকে এমন একটা সময় এসছে, মুক্তিযোদ্ধারা অনেকেই, বেশিরভাগই চলে গেছেন অনন্তে, আমিও চলে যাব। তবে একটা কথা বলে যায়, কি ঘটছে দেশে আপনারা জানেন, আমি কোনো কথা বলবো না সেটা নিয়ে। তবে আমি আমার জাতিকে, আমার প্রজন্মকে
এই অপমান এবং এই ভুলে যাওয়ার জন্য আমি অভিশাপ দেব না। কেন দেব না? কারণ আমি বিশ্বাস করি অনাগত প্রজন্ম আসবে, যারা খুঁজে নেবে, যারা নথিবদ্ধ করবে এদেশে কারা মুক্তিযুদ্ধ করেছিল, কারা দেশের জন্য দাঁড়িয়েছিল, কারা দেশ মাকে ভালোবেসেছিল। আমি কাউকে অভিশাপ দিব না। ধন্যবাদ আপনাদের।